আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি পাঠ্যক্রমের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সমাধান করব পদার্থবিজ্ঞান ঢাকা বোর্ড 2024 এর সৃজনশীল প্রশ্ন। তাই চলার দেরি না করে শুরু করা যাক। আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2024 এর প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি। তো আমরা যদি প্রশ্নটির দিকে একটু তাকাই তাহলে লক্ষ্য করি প্রশ্নটি কি বলেছে। একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার। এই স্ক্রু গজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেলের পার্ট যথাক্রমে 3 মিলিমিটার এবং 65 পাওয়া গেল। উক্ত স্ক্রু গজের কোনো যান্ত্রিক ত্রুটি নেই। তারটির দৈর্ঘ্য এবং ইয়ং এর গুণাঙ্ক যথাক্রমে 10 মিটার এবং 200 নিউটন পার মিটার স্কয়ার। তো প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে তেজস্ক্রিয়তা কি। দ্বিতীয় প্রশ্ন বা খ নম্বর প্রশ্ন হচ্ছে ওজন একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে প্রশ্নটি, দ্যাট মিনস ক নাম্বার প্রশ্নটি এসেছে অধ্যায় 13 থেকে এবং খ নাম্বার প্রশ্নটি এসেছে অধ্যায় 1 থেকে। গ নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো, যেটা এসেছে অধ্যায় 1 থেকে। এবং ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে গিয়ে তারটির এক প্রান্তে 15 কেজি ভর ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য প্রসারণ কি পরিমাণ হবে, গাণিতিক বিশ্লেষণ দেখাও, যেটি এসেছে অধ্যায় 5 থেকে। এই ছিল হচ্ছে কি আমাদের উদ্দীপক এবং প্রশ্ন। আমরা এখন সরাসরি চলে যাব উত্তরে। তো আমাদের প্রথম প্রশ্নটা বা ক নাম্বার প্রশ্নটি ছিল তেজস্ক্রিয়তা কি, যেটি অধ্যায় 13 থেকে এসেছে। তার মানে অধ্যায় 13 থেকে যদি আমরা বা অধ্যায় 13টা যদি ভালো করে পড়ি তাহলে এই ধরনের ক নাম্বারের যে প্রশ্ন বা ছোট প্রশ্নগুলোর খুব সুন্দর উত্তর দেওয়া সম্ভব। তেজস্ক্রিয়তা কি? তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে উত্তরটি লেখা আছে, অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোনো এক ধরনের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে থাকে এবং এটাকে বলা হয়ে থাকে তেজস্ক্রিয়তা। এক্ষেত্রে নিউক্লিয়াসগুলো সাধারণত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত করে থাকে। তো আমি যদি এই পুরো জিনিসটাকে একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে ঠিক এরকম। আমরা জানি যে এই তেজস্ক্রিয়তাটা হচ্ছে একটা নিউক্লিয় ঘটনা, অর্থাৎ একটা পরমাণু থাকে, তার পরমাণুর কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে কি নিউক্লিয়াস এবং সেখানে থাকে প্রোটন এবং নিউট্রন। তো এই নিউক্লিয়াস কেন্দ্রিক ঘটনা হচ্ছে কি তেজস্ক্রিয়তা। এবং এই তেজস্ক্রিয়তার ফলে, অর্থাৎ যখন এই নিউক্লিয়াসের মধ্যে কোনো ধরনের কোনো অস্থিতিশীল ঘটনা ঘটানো হয় তখন এখান থেকে আমার 3 ধরনের রশ্মি সাধারণত নির্গত হয়ে থাকে। সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। আমরা যদি আর কিছু ইনফরমেশন অ্যাড করি তার মধ্যে হচ্ছে গিয়ে যে এই যে তেজস্ক্রিয়তার ব্যাপারটা আছে, যেহেতু এটা একটা নিউক্লিয় ঘটনা তাই এটা কিন্তু কোনো মানব সৃষ্ট কারণ নয়। এমনকি মানব সৃষ্ট কোনো কিছু দ্বারা বা বাহ্যিক কোনো কিছু দ্বারা কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। যেমন চাপ দ্বারা, তাপ দ্বারা বা বিদ্যুৎ দ্বারা বা চৌম্বক ক্ষেত্র দ্বারা এই যে বিকিরণগুলো নির্গত হয় সেটাকে আমরা কোনোভাবে হ্রাস বা বৃদ্ধি করতে পারবো না। এর মানে হচ্ছে মানব সৃষ্ট, যেহেতু এটা কোনো মানব সৃষ্ট কারণ নয় তাই মানব সৃষ্ট কোনো বাহ্যিক কোনো প্রবাহ দ্বারা বা বাহ্যিক কোনো প্রভাবক দ্বারা কিন্তু আমরা এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো না। খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে ওজন একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো এবং এই প্রশ্নটি কিন্তু অধ্যায় 1 থেকে এসেছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে লব্ধ রাশি, দ্যাট মিনস এই যেখানে লব্ধ রাশি জিনিসটা দেওয়া আছে, এই লব্ধ রাশি জিনিসটা কি, তাহলে আমরা এই ব্যাপারটা ভালো করে ব্যাখ্যা করতে পারবো। তো যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশি সমন্বয়ে গঠিত সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে লব্ধ রাশি। তো আমাকে এখানে প্রমাণ করতে বলেছে যে ওজন হচ্ছে গিয়ে একটি লব্ধ রাশি। তো আমরা যদি হচ্ছে গিয়ে ওজনের যে সূত্র আছে সেই ওজনের সূত্রটা যদি একটু লক্ষ্য করি বা মাথায় আনি তাহলে বলতে পারবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম জি, দ্যাট মিনস এখানে হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। কিন্তু আমরা যখন উত্তর লিখবো তখন আমরা শুরু করবো ঠিক এভাবে যে ওজন সমান সমান ভর গুণ ত্বরণ। আবার আমরা এখান থেকে লিখতে পারি, দ্যাট মিনস আমরা যদি ত্বরণকে ভাঙি তাহলে লিখতে পারি ত্বরণ মানে হচ্ছে কি বেগ, একক সময়ে সে কতটুকু বেগ প্রাপ্ত হলো, বেগ ডিভাইডেড বাই সময়। আবার যদি আমরা এই বেগকে ভাঙি তাহলে লিখতে পারি ভর গুণ, তো আমরা যদি এখন বেগকে ভাঙি তখন আমরা লিখতে পারি সরণ ভাগ সময় ভাগ সময়। ফাইনালি আমরা লিখতে পারি
ভর গুণ সরণ ভাগ সময় স্কয়ার। তাহলে আমরা এখান থেকে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই যে ওজন যেটা ছিল, আমরা যদি বলি এটা পুরোটা হচ্ছে গিয়ে ওজনটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করছে, তাহলে কিন্তু একের অধিক মৌলিক রাশি দ্বারা গঠিত। যেমন ভর হচ্ছে গিয়ে আমার একটা মৌলিক রাশি, তারপরে হচ্ছে গিয়ে সরণ হচ্ছে গিয়ে একটা মৌলিক রাশি, এবং সময় হচ্ছে গিয়ে আরেকটা মৌলিক রাশি। তো এই একের অধিক বা এই তিনটা মৌলিক রাশির সমন্বয় হচ্ছে গিয়ে আমার ওজন গঠিত, তাই আমি বলতে পারি ওজন হচ্ছে গিয়ে একটি লব্ধ রাশি। এখন আমরা দেখি গ নম্বর প্রশ্নটি কি বলেছে। গ নম্বর প্রশ্নটি হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই ধরনের যখন কোনো অঙ্ক আমি করাই, তখন সাধারণত আমি স্টুডেন্টদেরকে বলে দিই যে সরাসরি প্রশ্নের ঠিক কোন জায়গাটুকু আমাদের চোখটাকে টানতেছে। তো আমি যদি ঠিক এভাবে বলি যে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলছে, অর্থাৎ মাঝে মধ্যে আমাদের মাথা কাজ করে না যে স্যার ঠিক কিভাবে শুরু করব, বা ঠিক কিভাবে শুরু করলে আমরা অঙ্কটা সুন্দরভাবে শেষ করতে পারবো, কোত্থেকে শুরু করব। তো এই জিনিসগুলো একটু জটিল মনে হলো, আমার কাছে পুরো ব্যাপারটাকে একটু সহজ লাগে এইভাবে যে আমার প্রশ্ন কিন্তু সরাসরি বলে দিয়েছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে। তো আমি আর কিছু জানি না জানি, আমাকে এই জিনিসটা জানা খুব দরকার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে কি আমরা ঠিক কিভাবে বের করে থাকি। তার আগে দ্যাট মিনস এটার জন্য একটা সূত্র আছে। তার আগে এখন আমি মোটামুটি ক্লিয়ার যে আমাকে বের করতে হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু অনেক কিছুরই আছে, কিন্তু আমার এখানে কিসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলছে সেটা আগে দেখা দরকার। উদ্দীপক থেকে আমাকে কিন্তু বলছে, উদ্দীপকের যদি লাস্ট লাইনটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখবো যে তারের একটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং হচ্ছে গিয়ে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। তাছাড়াও আমার প্রশ্নের মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে তারটির, দ্যাট মিনস তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সাধারণত কোনো একটা তার যখন থাকে তখন সেটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে, দ্যাট মিনস সেই তারগুলো থাকে কিভাবে, তারগুলো দেখতে হচ্ছে সাধারণত ঠিক এইরকম হয়। তারগুলো দেখতে সাধারণত হচ্ছে ঠিক এইরকম হয়। তো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করতে বলছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি তার দৈর্ঘ্য এবং এটা হচ্ছে কি তার প্রস্থ। তার মানে এই যে এইটাকে যদি আমি স্লাইস করি ঠিক এভাবে, তাহলে এই যে একটা স্লাইস পেলাম, এটাকে বলতেছি আমরা প্রস্থচ্ছেদ, এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমার বের করতে বলছে। তো এই ধরনের সিলিন্ড্রিক আকৃতির যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা সেটি হচ্ছে গিয়ে, আমরা যদি বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। তার মানে এখান থেকে আমি স্পষ্ট যে আমাকে এই এর মানটাই নির্ণয় করতে হবে। এখন আমরা দেখব যে আমার কি কি দেয়া আছে এবং কি দেয়া নেই, বা কি আমি জানি আর কি আমাকে খুঁজে বের করতে হবে, বা কোন জিনিস আমাকে খুঁজে বের করতে হবে। প্রথম কথা, আমাকে বের করতে হবে হচ্ছে কি এ। তার মানে এই এ নিয়ে আমার কোনো চিন্তিত হওয়ার কারণ নাই। দ্বিতীয়ত, আমার এখানে পাইয়ের যে মান, সেটার মান হচ্ছে আমরা জানি পাই ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে গিয়ে 3.1416। তাহলে একমাত্র বাকি থাকে হচ্ছে কি আর, যে আর এর মানটা আমাকে খুঁজে বের করতে হবে। তার আগে চলো দেখে আসি যে আর এর কোনো মান আমার উদ্দীপকে দেয়া আছে কিনা। দ্যাট মিনস এই আরটা আমার কি ডিফাইন করতেছে, আরটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ ডিফাইন করছে। তো উদ্দীপকটা যদি আমরা আরেকবার পড়ি, তাহলে দেখব যে এখানে কোনো প্রকার কোনো ব্যাসার্ধ সরাসরি দেয়া নেই। কিন্তু আমরা এই ব্যাসার্ধ বের করার জন্য আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কি ব্যাসার্ধ, দ্যাট মিনস ব্যাসার্ধ আমরা জানি হচ্ছে ব্যাসের অর্ধেক। দ্যাট মিনস এই ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে ব্যাসের অর্ধেক। ব্যাসকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে তার অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, যেখানে আমার আর এর মান বের করতে হবে। এবার আমরা এখানে চেক করি, দ্যাট মিনস এই আর এর মানটা বের করে যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমার এখানে এ বের হয়ে যাবে। এবার আমরা একটু চেক করি আর এর মান বের করার জন্য যেই বাকি এলিমেন্ট গুলো আছে সেগুলো দেওয়া আছে কিনা। আমাকে বের করতে হবে আর এর মান, যেটা আমি বসিয়ে দিব সরাসরি হচ্ছে কি এখানে এই আর এ বসিয়ে দিব, তাহলে আমার আর নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এখন দেখব ডি এর মান আছে কিনা, দ্যাট মিনস ডি এখানে হচ্ছে কি আমার ব্যাস, ডি হচ্ছে গিয়ে ব্যাস। এবার আমরা একটু উদ্দীপকের দিকে লক্ষ্য করি। উদ্দীপকে বলা আছে যে একটা স্ক্রু গজের সাহায্যে আমি কোনো একটা কিছু বের করতেছি। তার মানে স্ক্রু গজের লঘিষ্ঠ যে ধ্রুবক, সেই লঘিষ্ঠ ধ্রুবকের মান হচ্ছে আমার দেয়া আছে, লঘিষ্ঠ ধ্রুবকের মান দেয়া আছে, যেটাকে আমরা বলি লিস্ট কাউন্ট এলসি। আচ্ছা, এবং বলা হয়েছে যে এই স্ক্রু গজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পাঠ।
দ্যাট মিন্স এই যে ব্যাস আমরা পরিমাপ করতেছি হচ্ছে কি ব্যাস, যেটা আমাকে বের করতে হবে ডি, এবং এর জন্য রৈখিক স্কেলের পার্ট দ্যাট মিন্স এল, এবং বৃত্তাকার স্কেলের যে পার্ট দ্যাট মিন্স এই যে বৃত্তাকার স্কেলের পার্ট, এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে সি। এই রৈখিক স্কেলের পার্টটা আমার দেয়া আছে 3 মিলিমিটার, এবং বৃত্তাকার স্কেলের যে পার্ট যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 65, এটার ভ্যালু হচ্ছে গিয়ে সি। তাহলে আমরা জানি যে একটা স্ক্রু গজের সাহায্যে কোনো একটা কিছুর ব্যাস বের করার জন্য যে সূত্রটি আছে সেটি হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। তাহলে আমরা একটু লিখে নিই যে আমাদের কি দেয়া আছে আর কি দেয়া নেই। আমাদেরকে ডি বের করতে হবে। এল হচ্ছে মূল স্কেলের পার্ট, যেটার মান দেয়া আছে 3 মিলিমিটার। এককটা লেখা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেয়া আছে হচ্ছে গিয়ে সি, যেটার ভ্যালু 65, অ্যান্ড লাস্টলি আমার দেয়া আছে এলসি, যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 0.01 মিলিমিটার। আমরা এখন সবগুলো মানকে যদি এখানে বসিয়ে দিই তাহলে পাবো 3 প্লাস 65 ইন্টু 0.01। যদি একসাথে আমরা গুণ করি বা ক্যালকুলেটর চাপি তাহলে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গিয়ে 3.65। এটাকে আমরা দিয়ে দিই মিলিমিটার, অ্যান্ড একক হচ্ছে গিয়ে মিলিমিটার। তাহলে আমরা এখন ডি এর মান পেয়ে গিয়েছি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেই। 2 নম্বর সমীকরণ দেই। আমরা এখন এই ডি এর মানটাকে 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা বলতে পারি 2 নং সমীকরণে ডি এর মান বসাই। তাহলে ডি এর মান যদি 2 নং সমীকরণে বসে তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে আর এর মান, যেটা হচ্ছে গিয়ে 3.65 ডিভাইডেড বাই 2, এবং যেটা আসবে 1.825 মিলিমিটার। এটাকে আমরা কনভার্ট করে ফেলবো মিটারে। দ্যাট মিন্স এটাকে আমার তখন 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো আমি যদি এটাকে 1000 দিয়ে ভাগ দেই তাহলে আর কিছুই না, জাস্ট লিখতে পারি 1.825 ইন্টু 10⁻³ মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম। এখন আর এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। আর এর মান কোথায় বসাবো? এই যে 1 নং সমীকরণটা আছে, 1 নং সমীকরণে বসিয়ে দিব। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই আমরা লিখব A is equal to pi r square সমান সমান 3.1416 into 1.825 into 10⁻³ মিটার। ক্যালকুলেটর চাপলে এটা আসবে 1.05 into 10⁻⁵
মিটার স্কয়ার, যেহেতু ক্ষেত্রফল সুতরাং মিটার স্কয়ার। এখন যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করি, ঘ নাম্বার প্রশ্নটি কি বলা হয়েছে, তারটির এক প্রান্তে 15 কেজি ভর ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য প্রসারণ কি পরিমাণ হবে, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও। তাহলে প্রথমত আমি বলেছি যে প্রশ্নের মধ্যে ঠিক যেই জায়গাটুকু হচ্ছে অনেক বেশি পরিমাণে আকর্ষণ করবে, ঠিক সেই জায়গাটা নিয়েই হচ্ছে কি আমাদের চিন্তা করতে হবে। যেমন এখানে আমার চোখ হচ্ছে কি পড়তেছে যে দৈর্ঘ্য প্রসারণ কি পরিমাণ হবে এই জিনিসটা বের করার দিকে, ঠিক আছে। সো চোখ পড়তেছে দৈর্ঘ্য প্রসারণ ঠিক কি পরিমাণ হবে এটার দিকে। তো দৈর্ঘ্য প্রসারণ জিনিসটা হচ্ছে কি আমরা উত্তরটা সমাধান করার আগে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি বা বেসিকটা একটু বোঝার চেষ্টা করি। আমরা ধরলাম এইখানে একটা স্প্রিং আছে, যে স্প্রিং এর মধ্যে প্রথমে আমি কোনো কিছু ঝোলাই নেই, ফলে সেটা তার সাম্য অবস্থার মধ্যে আছে। বাট যখন এই স্প্রিংটার মধ্যে আমি কোনো একটা কিছু ঝুলিয়ে দিব, ধরলাম যে এরকম একটা বস্তু যখন ঝুলিয়ে দিব, তখন সেই স্প্রিংটা কিন্তু আর সাম্য অবস্থায় থাকবে না। অর্থাৎ এই বস্তুটার প্রভাবে এবং গ্র্যাভিটির প্রভাবে তখন কিন্তু আমার এটা একটু নিচের দিকে টান পড়বে বা নিচের দিকে হচ্ছে গিয়ে প্রসারিত হবে। তো যখন আমি বস্তুটা ঝুলাই নাই, তখন যে অবস্থানে ছিল এবং বস্তুটা ঝোলানোর পরে যে অবস্থানে গিয়েছে, এই দুইটা অবস্থানের মধ্যে যে আমার পার্থক্যটা, সেটাকে কিন্তু বলছি দৈর্ঘ্য প্রসারণ। দ্যাট মিন্স আমি যদি বলি এটা হচ্ছে কি আমার দৈর্ঘ্যের পার্থক্যটা, দ্যাট মিন্স ডেল্টা এল, তাহলে আমি বলতে পারি যে এটাকে যদি আমি ধরি যে এটা হচ্ছে কি আমার আদি দৈর্ঘ্য এল নট এবং এটা হচ্ছে কি আমার প্রসারিত দৈর্ঘ্য এল, তাহলে বলতে পারি এল ইজ ইকুয়াল টু এল মাইনাস এল নট। দ্যাট মিন্স যেটা প্রসারিত হয়েছে সেটা থেকে হচ্ছে আদি দৈর্ঘ্যটা বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ। তাহলে আমাকে বেসিক্যালি কিন্তু প্রশ্নের মধ্যে বের করতে বলেছে যে এই যে ডেল্টা এল বা এল মাইনাস এল নটের মানটা বের করতে বলেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে অধ্যায় 5-এ আমরা ইয়ং গুণাঙ্ক সম্পর্কে কিছু জেনেছি, অর্থাৎ ইয়ং গুণাঙ্কের যে সূত্রটা ছিল যেটা হচ্ছে কি আমার দৈর্ঘ্যের সাথে রিলেটেড, সেটা হচ্ছে কি এরকম, ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তো পীড়নের সূত্র হচ্ছে কি আমরা কি জানি, আর কিছুই না, চাপের মতন এফ ডিভাইডেড বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি ছিল হচ্ছে গিয়ে ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট, ডেল্টা এল ডিভাইডেড বাই হচ্ছে কি এল নট। তো এখন আমাকে যেটা বের করতে হবে, যে আমাকে বের করতে হবে হচ্ছে কি এই ডেল্টা এলটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো আমি জানি তাহলে ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু ডেল্টা এল। তো এটাকে আমি হচ্ছে কি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, সরি, ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট। তার মানে এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমি যদি একটু এপাশ ওপাশ করি, তাহলে মোটামুটি আমি শিওর হয়ে যাব কাকে বের করতে হবে এবং কি কি বের করতে হবে এবং কি কি দেওয়া আছে কি কি নেই। একটা প্রশ্ন সমাধান করার জন্য আমি বারবার একটা কথা বলতেছি যে একটা প্রশ্ন সমাধান করার জন্য আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি কাকে বের করতে হবে, কি কি দেয়া আছে এবং কি কি নেই সেটা খুঁজে বের করি, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন সমাধান করা সম্ভব। তাহলে আমরা চলো কিছু বার্ডেন কমাই। কাকে বের করতে হবে, এল নট কে বের করতে হবে, সরি ডেল্টা এল কে বের করতে হবে। তাহলে ডেল্টা এলটাকে আমরা একপাশে নিয়ে যাই। তো আমরা যদি ডেল্টা এলটাকে ফার্স্ট এটাকে একটু সিম্পলিফাইড করি, আমরা এটাকে এক নম্বর সমীকরণ আপাতত না দিই, আপাতত এটাকে এক নম্বর সমীকরণ না দিই, আমরা এটাকে একটু সিম্পলিফাইড করি, তারপরে হচ্ছে এটাকে একটা আমরা সমীকরণ দেই। তাহলে যদি একটু সিম্পলিফাইড করে আমরা লিখতে পারি যে এফ ডি ইনটু এল নট ডিভাইডেড বাই এ ইনটু ডেল্টা এল ইয়ং গুণাঙ্ক। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে কি ডেল্টা এল এর মানটা। তাহলে আমি যদি একটু এপাশ ওপাশ করি তাহলে লিখতে পারি ডেল্টা এল ইজ ইকুয়াল টু এফ এল নট এ ইন্টু ইয়ং গুণাঙ্ক। এইটাকে আমি এখন হচ্ছে গিয়ে এক নাম্বার সমীকরণ দিতে পারি। ওয়েল, এখন এল ডেল্টা এল বের করতে হবে, এটা নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নাই। এখন দেখি আমার এফ এল নট এ আর ইয়ং গুণাঙ্কের মানগুলো দেয়া আছে কিনা উদ্দীপকে।
তাহলে চলো উদ্দীপকটা আরেকবার হচ্ছে কি একটু পড়ে নেওয়া যাক। একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক, যেটা আমার এখানে কোনো দরকার নাই। স্ক্রু গজ ব্যবহার করে সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে, এই পুরো লাইনটা আমি আর পড়লাম না, এটাও আমার কোনো দরকার নাই। কিন্তু তারপরে যে লাইনটা বলছে উক্ত স্ক্রু গজের কোনো যান্ত্রিক ত্রুটি নেই, এটাও আমার দরকার নাই। কিন্তু এই যে লাস্টের লাইনটা, তারটির দৈর্ঘ্য এবং ইয়ং গুণাঙ্ক যথাক্রমে হচ্ছে কি 10 মিটার এবং 200 নিউটন পার মিটার স্কয়ার। তার মানে তারের যে আদি দৈর্ঘ্য ছিল সেটাকে বলতেছি হচ্ছে কি এল নটের মান দেয়া আছে, এবং আমার এখানে এই যে 200 নিউটন পার মিটার স্কয়ার দেওয়া আছে, সেটা হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক। দ্যাট মিন্স এই ইয়ং এর গুণাঙ্কের মানটা দেওয়া আছে। এবং এখন একটা প্রশ্নের দিকে যদি আমরা একটু তাকাই, এটাও বলে দিছে যে তারের এক প্রান্তে যে ভরটা দেয়া আছে সেটা হচ্ছে গিয়ে 15 কেজি ভরের একটা বস্তু। তাহলে আমরা একটু দেখি কি কি দেয়া আছে। আমরা একটু হচ্ছে যদি একটু এপাশে লিখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, যেটা ছিল হচ্ছে গিয়ে 200 নিউটন পার মিটার স্কয়ার। তারপরে আমার এল নটের মান দেয়া ছিল কত, আমরা একটু আরেকবার দেখে আসি, 10 মিটার, 10 মিটার, 10 মিটার, এবং আমার ভর দেয়া ছিল হচ্ছে 15 কেজি। অর্থাৎ এই যে চিত্রটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে এখানে আমরা বলতে পারবো যে 15 কেজি ভরের একটা বস্তুকে আমরা এখানে ঝুলিয়ে দিয়েছিলাম, যার ফলে এটার দৈর্ঘ্যটা প্রসারিত হয়েছে। ওকে, চলো তাহলে হচ্ছে কি আমরা এখন সমাধান করে ফেলি। আচ্ছা, তাহলে এখন একটু লক্ষ্য করি যে আমার এই জায়গাটাতে কি কি দেয়া আছে আর কি দেয়া নাই। তাহলে আমার এল নটের মান সরাসরি দেয়া আছে, আর ইয়ং গুণাঙ্কের মান সরাসরি দেয়া আছে, কিন্তু দেয়া নাই হচ্ছে কি আমার এফ এর মান এবং এ এর মান। তাহলে আমি যদি এখান থেকে এফ এর মানটা বের করতে পারি, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমি ইকুয়েশনটা সমাধান করতে পারবো। এবং একইভাবে যদি আমি এ এর মানটা বের করতে পারি, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমি ঠিক একইভাবে সেই ইকুয়েশনটার মানটা বের করতে পারবো। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট আমরা হচ্ছে কি এফ এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা জানি হচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এম এর মান হচ্ছে কিন্তু আমার দেয়া আছে, এই যে এম এর মান দেয়া আছে কত, 15 কেজি। তাহলে 15 ইনটু 9.8, তাহলে এটা আসবে, যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে গিয়ে 147 নিউটন। এবং আমরা যদি একটু চিন্তা করি, ইতোমধ্যে আমরা গ থেকে কিন্তু এর মানটা পেয়ে গিয়েছি। দ্যাট মিন্স যে বস্তুটা আমি ঝুলিয়ে দিয়েছিলাম, গ থেকে কিন্তু আমি সেই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু আমি পেয়ে গিয়েছি, এবং সেটার মান কত, 1.05 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার। সেটা ছিল কত, 1.05 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার। এখন যদি আমি এই এফ এবং এ এর মান 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমি এখান থেকে বলতে পারি 1 নং সমীকরণে 1 নং এফ এবং এর মান বসাই। তাহলে বলতে পারি ডেল্টা এল ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ইন্টু ইয়াং এল নট। এফ এর মান হচ্ছে 147 ইন্টু এল নটের মান ছিল 10 মিটার, এর মান হচ্ছে গিয়ে 1.05 ইন্টু 10⁻⁻5 ইন্টু ইয়ং গুণকের মান কত দেওয়া ছিল একটু দেখে নেই, 200।
তো পুরোটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ও মাই গুডনেস, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ মিটার, যেটা কোয়াইট ইম্পসিবল। অর্থাৎ 7 লক্ষ মিটার প্রসারিত হয়েছে, যেটা কখনো সম্ভবই না। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রশ্নের মধ্যে আমার কিছু তথ্যগত বা উপাত্তগত ভুল দেয়া আছে, এবং যার কারণে এই উত্তরটা আমার ম্যাথমেটিক্যাল অ্যান্সার হিসেবে বা ক্যালকুলেশন ঠিক আছে, কিন্তু উত্তরটা কিন্তু গ্রহণযোগ্য না। দ্যাট মিনস হ্যাঁ, আমাদের পরীক্ষা যেহেতু আসছে, সো এটাকে আমরা হচ্ছে কি এখানে অ্যান্সার দিকে লিখে দিয়ে আসবো, আর কোনো পাকনামি করার কোনো দরকার নাই। কিন্তু এইটা কিন্তু আমার রিয়েল লাইফে কিন্তু ভ্যালিড না। ঠিক আছে, তো আজকে হচ্ছে কি এতটুকু পর্যন্তই। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত মনোযোগ দিয়ে হচ্ছে কি আমাদের এই ঢাকা বোর্ড 2024-এর প্রথম প্রশ্নটা সমাধান দেখার জন্য। আমরা পরবর্তীতে ঢাকা বোর্ড 2024-এর 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সমাধান খুব দ্রুতই দিয়ে দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।